আমরা বস্তিবাসী মানুষ মানেই জানি যে নোংরা, হইচই, চেঁচামেচি, ঝগড়াঝাটি, মারামারি বা নেশা করে থাকে, অনেক মানুষ নেশাগ্রস্ত, এইটাই জানি। এর বাইরেও যে বস্তিবাসী মানুষ অন্যরকমভাবে ভাবতে পারে, কোনো কিছু ভাবাতে পারে মানুষকে, সেই জন্য মানুষ, এই বস্তিবাসী মানুষ নিজের উদ্যোগে এমন একটা উৎসবের আয়োজন করেছে, যে উৎসবের মধ্য দিয়ে জীবনের বার্তা, এবং যেখানে চারিদিকে হিংসা, মারামারি আমরা দেখতে পাচ্ছি, বা ভিন্ন জাত বলে অপমান করা, জাতে জাতে বিদ্বেষ, বা ভিন্ন ধর্মের লোকেদের প্রতি একটা অন্যরকম আচরণ আমরা দেখতে পাচ্ছি। সেইখানে দাঁড়িয়ে এই টালার ব্রিজের নিচে থাকা যে বস্তিবাসী মানুষদেরকে একসময় উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, সেই উচ্ছেদ হয়ে যাওয়া বস্তিবাসী মানুষ এবং কলকাতার আরও বিভিন্ন এলাকার বস্তিবাসী মানুষ, সেটা সল্টলেকের বা উল্টোডাঙ্গার বাসন্তী কলোনির বস্তিবাসীরা, এরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে এমন একটা উৎসব করবার, যে উৎসবে এই কলকাতার 5টা বস্তিবাসীরা এক জায়গায় হবে, নিজেদের সুখ দুঃখ, নিজেদের যন্ত্রণা কষ্ট ভাগাভাগি করে নিতে পারবে, নিজেরা একটু একসাথে মিলেমিশে আড্ডা দিতে পারবে, সময় কাটাতে পারবে। সেই ভাবনা থেকেই এই উৎসব জীবনের পার্বণ। জীবনের পার্বণ বলতে এদের যে এই ধূসর জীবন, সারাক্ষণ ঘর বাড়ি ভেঙে দেওয়া, অনিশ্চয়তা, কাজটা চলে যাওয়ার অনিশ্চয়তা, এই ধূসর জীবনের মধ্যে দিয়েও আমরা একটা এদের মানে এই একটা রঙিন জীবন আছে, একটা রঙিন ভাবে বাঁচা যায়, আনন্দ ফুর্তি করা যায়। মানে এই বস্তি অঞ্চলগুলোতে মূলত উৎসব হয় কোনো একটা ধর্মের বিশেষে, সেটা ঈদ হতে পারে, সেটা শীতলা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে। তো আমরা চাইছি এই ধর্মের বিশেষে না করে যৌথভাবে একটা বস্তিতে নানান রকম জাতের ধর্মের মানুষ থাকে, তো বিভিন্ন ভাষাভাষী মানুষও থাকে, সবাইকে নিয়ে যৌথভাবে একটা মেলা, যে মেলার মধ্যে অন্তত এই বস্তির মানুষগুলোর সঙ্গে একে অন্যের সঙ্গে একটু সম্পর্ক তৈরি হওয়া, দেখা তৈরি হওয়া, এই দুদিন নিজের মতো করে বাঁচা। 2019 সালে ওই দুর্গাপুজোর সময়কালীন এই টালা ব্রিজের সংস্কার করবার জন্য টালা ব্রিজের নিচে থাকা প্রায় 150-রও বেশি পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়। আমাদের তো ছিল পাকার ঘর, ভেতরটা ছিলাম ভালো তো ছিলাম, সে জায়গাটা ভেঙে আমাদের এই পরিস্থিতিতে রেখে দিয়েছে। এই পরিস্থিতিতে কতবার বলছে ঘর দেব, দিদি যখন এখানে যখন ওই ইয়েটা উদ্বোধন করে ব্রিজটা, তখন আমরা সব একটা ইয়ে করলাম, তখন দিদি কি বললো, দিদি আর ওই ওনার নামটা কি, উনি বললো যে ঘরের ব্যবস্থা হবে, সেইখান থেকে এখনো পর্যন্ত হচ্ছে। উচ্ছেদ করে দেওয়ার জন্য বলা হয় যে বিকল্প ব্যবস্থা দেওয়া হবে, কিন্তু সেরকম বিকল্প ব্যবস্থার উদ্যোগ আমরা লোকাল যারা রাজনৈতিক স্থানীয় নেতৃত্ব আছেন তাদের মধ্যে সেরকম উদ্যোগ দেখা যায়নি। যখন আমরা এই টালার বস্তিবাসীদেরকে নিয়ে বস্তিবাসী শ্রমজীবী অধিকার রক্ষা কমিটি এর নেতৃত্বে যখন লড়াই আন্দোলন, মিছিল, মিটিং করা হয়, ডেপুটেশন জমা দেওয়া হয়, তারপরে গিয়ে একরকম নড়ে চড়ে বসে এবং বাধ্য হয় এই সকল মানুষকে অন্তত কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই করে দিতে। তো সেটা তারা কোথায় করে দিয়েছে? এই টালা বস্তির যে বাসিন্দারা একটা ব্রিজের তলায় তারা থাকতেন, তাদের সকলের পাকা বাড়ি ছিল। তারপরে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে তাদেরকে ওই পিকে মুখার্জি রোডের খালধার বরাবর কিছু লোককে ওখানে রাখা হয়েছে। কলকাতা স্টেশন লাগোয়া যে খালধারটা রয়েছে, সেই খালধার বরাবর কিছু লোককে রাখা হয়েছে। কিছু লোককে গৌরীবাড়ির দিকে রাখা হয়েছে, কিছু লোককে 91 বলে যে জায়গাটা 91 বাস ছাড়া হয় সেই খালধারটাতে রাখা হয়েছে। আর কিছু অংশ এই যেখানে আমি কথাটা বলছি, এই রেল ইয়ার্ডে এই সকল মানুষদেরকে এই আদর্শ স্কুলের পিছন দিকটাতে রাখা হয়েছে। আমাদের কি কষ্টের মধ্যে আছি, সে অনেক কষ্টের মধ্যে আছে। আর এইটুকু ঘরের মধ্যে এত ফ্যামিলি নিয়ে থাকা, এর ভিতরেই রান্না, এর ভিতরেই খাওয়া, আর এই গরম। এখন একটু তবু ইয়ে আছে, শীতটা তবু বাঁচা, ঠান্ডার সময় ঠান্ডা পড়ে তবু বাঁচা যায়। কজন থাকেন এই ঘরে? হ্যাঁ, ফ্যামিলি আছে, বা ছেলে আছে, নাতি আছে, নাতিরা থাকে, বউ আছে। তো এখন যে পরিস্থিতিতে এই মানুষগুলো রয়েছেন, সেগুলো ওই কালো প্লাস্টিকের মধ্যে রয়েছে। যখন তখন মানে আগুনের কোনো লেগে গেলে খুব বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং ইতিমধ্যে ঘটেওছে পিকে মুখার্জি রোডে। আর উপায় নেই, এই যে ঘরে কি জল আসে বলো, আর অনেক
4 বছর ধরে। আর কোথায় যাওয়া হচ্ছে? পাকড়, সাপ, ব্যাং যা আছে ঢুকে পড়ে। বৃষ্টি হলে সাপ ঢুকে যাচ্ছে। বৃষ্টি হলে আরে সাপ ঢুকে বাচ্চা যাচ্ছে। কাচ্চা নিয়ে থাকি তো, আমাদেরও তো ছোট ছোট বাচ্চা। 19 সালে ভেঙেছিল। ও সেই 6 বছর 7 বছর তাহলে বলুন আমরা কত সহ্য করব? হ্যাঁ, কত বাচ্চা এখান থেকে, কত মানুষ মারা গেল দেখলেন তো সব। একটা দুটো মানুষ মারা যায়নি, অনেক মানুষ মারা গেছে। কত বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে পারা। আমরা তো লোকের বাড়ি কাজ করে খাই, আমরা তো চাকরি করি না, বুঝেছেন? আমাদের অনেক কষ্ট। এর কিন্তু মধ্যেই বলে রান্না, বলে এর মধ্যেই খাওয়া। এখন না একটু বাইরে করছি, এরপরে এই যে বৃষ্টি হলে, হ্যাঁ। বৃষ্টি হলে হয় না, তাও 10 বার আরপিএফ এসে বলে বাইরে রান্না করছো কেন, বাইরে উনুন জ্বালাচ্ছ কেন, এটা বাড়িয়েছে তার জন্য কত ঝামেলা করেছে, জলটা পরে বলে ভেতরে জল ঢুকে যায়। অনেক ঝামেলা করেছে, বুঝেছেন? তাও জোর জবরদস্তি করা হয়েছে, ছোট করে দিত, এখানে জলটা পড়তো, তখন হ্যাঁ, ঘরে ভেতরে হ্যাঁ। জলটা ছিটে ছিটে ঢুকতো। বুঝেছেন? তার জন্য একটুখানি ইয়ে করেছি, তার জন্য কত আর কি এসে ইয়ে করছে। একদিন তো তরুণ শাহকে এনে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিতে হবে। থাকো দেখি কিনুম ভাই, এসে ঘরে থাকতে পারো। কে তরুণ শাহকে? আমাদের এখানে এমএলএ ওই ঘরের মধ্যে এনে আর তালা বন্ধ করে দিয়ে থাকো, এসি ঘরের মধ্যে একদিন থাকো। যে ভুঁড়ি বেড়েছে না, ভুঁড়িটা কমে যাবে, কমে যাবে। আমরা যে কি কষ্টই থাকি। যারা খালপাড়ে থাকেন তাদের অবস্থা আরো খারাপ। সেখানে মানে শুয়োরে মানুষে একসাথে বাস করে আর কি। সেখানে আগে থেকে যে মানুষগুলো রয়েছেন তাদেরও জীবিকার স্বার্থে হয়তো তারা শূকর পুষে থাকেন, কিন্তু সেই শূকরেরা খুঁড়ে দিয়ে তাদের ঘরটা আরো ধসে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। ন্যূনতম পানীয় জলের পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা এগুলো যখন উচ্ছেদ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু দেওয়া হয়নি। লাগাতার লড়াই আন্দোলনের মধ্য দিয়ে লাগাতার চিঠি চাপাটি করে 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 একরকম ভাবে এই পানীয় জলের ব্যবস্থা বা বিদ্যুতের ব্যবস্থা এখন করেছে। আমি সল্টলেক থেকে এসেছি, আমার নাম রাধারানী মণ্ডল। আমরা সল্টলেক বস্তিবাসী, বিধাননগর ডবল এ ব্লকে থাকি। আমাদের ওখানকার থেকে এখানের বস্তি উন্নয়ন বলতে আমি যেটা বুঝতে পারছি, এখানে জল, কারেন্ট এগুলোর সব ব্যবস্থা আছে, দেখছি ভালো। আর আমাদের ওখানে জল নেই, কারেন্ট নেই, বস্তিতে আমরা অনেক কষ্টে আছি ওখানে। আর প্রায় আমাদেরকে নোটিশ দিয়ে যাচ্ছে ওঠার জন্য। মানে এরা যদি না থাকে সল্লেকটা অচল হয়ে যাবে পুরো। হ্যাঁ, এরা রিক্সা চালালে তবে লোকজন অফিসে যায়, অটো চালালে তবে অফিসে যায়। মা বোনেরা কাজ করে বলে সল্লেকের বাবুদের ঘরে উনুন জলে খাওয়া হয়। এরা ঠেলা লাগায়, সবজি দোকান লাগায় বলে বাজারগুলো তো বিক্রি হয়। কেউ বাবুর বাড়ি কাজ করে, মানে প্রায় মানুষ পরিচালিকারই কাজ করে বাবুদের বাড়ি। কেউ রান্নার কাজ, কেউ ঘর মোছা, বাসন মাজা, কেউ রিক্সা চালানো, কেউ সুইপারের কাজ করে। মানে সুইপার মানে জমাদের যেগুলো ময়লা টলা এ করা, মানে বাবুদেরই আমরা পরিচালিকা। সব রকম ভাবে আমরা সাহায্য করি, কিন্তু আদৌ আমাদের স্থান ওখানে নেই। সল্টলেকের বিভিন্ন অফিসেও তো এই বস্তির লোকজন কাজ করে। বিভিন্ন অফিসে ওই বস্তির লোকগুলো কাজ করে। তোমার ওই যে যেমন এর কাজগুলো, হাউস কি বলে ওটা, হাউসকিপিং এর কাজ বাজগুলো এই বস্তির লোকজন করে। সেগুলো খুব স্বল্প মাইলে, কোনো SIPF টিএফ ছাড়াই, কোম্পানির আন্ডারে সব। আমরা 30 বছরের উপরে কিন্তু ওখানেই আছি। ওখানেই আমাদের বিয়ে, ওখানেই আমাদের ছেলে মেয়ে জন্ম দেওয়া, ওখানেই পড়াশুনো শিখেছে লবণরাতি স্কুলে। ওখান থেকেই আমার মেয়েদের বিয়ে হয়েছে। কিছু মানুষ ওখানেই মারা গেছে, যেখানে আমরা আছি, আজও আছি ওখানে। কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা নেই এত বছরের মধ্যে। মোটামুটি যদি সল্লেকের 5টা সেক্টর ধরে ক্যালকুলেশন করা যায়, দেখা পাবে সল্লেকে 2,500 পরিবার, 2,500 উপরে পরিবার আছে। তো এই পরিবারগুলো একদিনে তো ওখানে বসতি স্থাপন হয়নি। সল্লেকটা যখন তৈরি হয় তখনকার ইতিহাস যদি আমরা দেখি, তখন থেকে এই মানুষগুলো এখানে বসবাস করছে। এই বিল্ডিংগুলো যখন তৈরি হয়, সল্লেকে যে বড় বড় অফিস, নগর উন্নয়ন দপ্তর বা বিদ্যুৎ ভবন বা নির্মাণ ভবন, ইডি অফিস, এই বড় অফিসগুলো যখন তৈরি হয়, তো অফিস তৈরির জন্য তো শ্রমিক দরকার ছিল। গ্রাম থেকে বহু মানুষ কাজের জন্য শহরে আসে। তারা আস্তে আস্তে ওখানে বসতি
স্থাপন করে। থাকতে থাকতে একটা সরকারের আন্ডারে, একটা রাজনৈতিক দলের আন্ডারে হোক থেকে তারা ওখানে থাকতে থাকে। আস্তে আস্তে সরকার পরিবর্তন হয়, দল আসে যায়, দল পরিবর্তন হয়, যেই দল আসে সেই দল তাদের ভোটের সময় বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যাওয়ার মানে মিটিংয়ে নিয়ে যায়, সুবিধা উপভোগ করে, কিন্তু তারা স্বীকার করে না যে সল্টলেকের বস্তিতে বস্তি আছে বলে আইনিভাবে স্বীকার করে না। বিশ্বকাপ খেলার সময় আমার একটা ছোট সবজির দোকান ছিল, সেই দোকান, আমার দোকান বলে না, প্রত্যেকের দোকান ফুটের সব হটিয়ে দিয়েছিল। কোনো ব্যবসাদার মানে হকার বলতে কিছু ছিল না সল্টলেকের রাস্তায়, সব কিছু তুলে দিয়েছিল। 2016-17 দিকে একটা বিরাট সল্টলেক জুড়ে একটা আন্দোলন হয়, বিশ্বকাপ নিয়ে একটা উচ্ছেদ নিয়ে একটা আন্দোলন হয়। তখন যোদ্ধারা আমরা যারা এক হতে পেরেছি, যত জায়গায় আন্দোলন করেছি, তো সেই আন্দোলন থেকে বিধাননগর সরকার, সল্টলেক সরকার একটা, যারা সল্টলেকের মানে আইনি পদে থাকা সরকারি কর্মচারী যারা আছে আর কি, তারা একটা ভালো শিক্ষা লাভ করে। তারা দিয়ে যেটা করে কি, এবারে নোটিশগুলো যেগুলো আসছে, এই নোটিশগুলোতে ডাইরেক্ট উচ্ছেদ, ওরা মানে ডাইরেক্ট উচ্ছেদ করছে না। ডাইরেক্ট উচ্ছেদ করছে না বলতে কেমন, এটা ঘোর প্যাচ করছে। ওই ইঞ্জিনিয়ারদের দায়িত্ব শুধু সল্টলেকের ফাঁকা জমিগুলোকে গিয়ে ব্লক করে দেওয়া, এটা ফাঁকা জমি, এটা ফাঁকা জমি। যেগুলো ফাঁকা জমি নেই, বস্তি আছে, ফুলের নার্সারি আছে, অনেক ক্যাজরার দোকান হয়েছে, সেই জায়গাগুলো নোটিশ মেরে আসা। নির্মাণ ভবনতে পরপর 3টে নোটিশ পড়বে, যদি না খালি হয় কেসটা চলে যাবে এসডি অফিসারের কাছে। এসডি অফিসার এবারে ওইটাকে 2টো নোটিশ ফেলবে এবং যেটা খালি হয় পুলিশ নিয়ে এসে ভেঙে দেবে। এরকম আমাদের সঙ্গে কথা হয়, নির্মাণ ভবন থেকে আমরা কথা বলি। তো 3টে অবধি নোটিশ পড়েছে বিভিন্ন বস্তিতে। এরা মূলত যেটা করছে যে সব বস্তিতে একটি নোটিশ দিলে সব লোক রাস্তায় নেমে পড়বে, যার জন্য করছে কি এরা ধীরে ধীরে দেখছে সবচেয়ে কম পরিমাণ মানুষ কোন কোন বস্তিতে বাস করে। কোনো জায়গায় 30টা ঘর আছে, কোনো জায়গায় 50টা আছে, কোনো জায়গায় 100টা ঘর আছে। তো কম পরিবার যেখানে বাস করে, 30টা 35টা 40টা ঘর যেখানে বাস করে, সেখানে আগে নোটিশটা দিয়ে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। না যদি মানুষ এক হয় তবে তো লড়াইটা আন্দোলনটা করতে পারবে, কিন্তু যদি এদেরকে ভেঙে দেওয়া যায় তাহলে এটা করবে না। কারণ বস্তির মানুষ কেন, যে কোনো মানুষ সাধারণভাবে ওর তো সমস্যা, ও বুঝবে, আমি কি করবো গিয়ে। বস্তিবাসী বা পথবাসী যেই মানে যারা প্রান্তিক এলাকার মানুষ, তাদের কাছে ছবি আঁকাটা হচ্ছে যে ছবি আঁকা বা এই যে শিল্প চর্চার মধ্যে যাওয়াটাই মানে তাদের বাবা মারা মনে করেন এটা অনেক বিলাসিতার একটা বস্তু। মানে এটা আমাদের জন্য নয়, প্রথমত এটা খুব বাচ্চাদের মানে ছোটবেলা আমিও মানে এটা মধ্যে যাপন করে গেছি বিষয়টা। তো তারপরে ওটা নিয়ে এগিয়ে চলাটা একটা হচ্ছে, যেটা হচ্ছে চারপাশের জগৎকে আমি চিনতে শিখি এই ছবি আঁকা বা যে কোনো আর্টের মাধ্যম থেকে, তাকে চিন্তা আর ওইখানে নিজেকে আবার দেখতেও পাই আমরা যে আমরা কোন জায়গায় আছি। যেই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে যে কোনো চর্চা, শিল্প চর্চাই বলো, যে কোনো শিল্প চর্চা এই নিজেকে চেনার একটা জায়গা, সঙ্গে আমাদের বহির জগৎটাকেও চেনার একটা জায়গা করে। তার সঙ্গে মানসিক বিকাশের তো বিষয়বস্তুগুলো আছেই। দিনব্যাপী যে উৎসবটা করছে জীবনের পার্বণ, সেখানে আমরা দেখাচ্ছি যে বোঝাতে চাইছি মানে আমরা ম্যাটার করি। এই ক্রাউড অফ মানে প্রিভিলেজ কমিউনিটিতে আমার মনে হয় একটা দিন যদি এই শ্রমজীবী মানুষগুলো তাদের কাজে না যায়, তাহলে কিন্তু আমাদের যেই উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত তাদের জীবনের একটা কোয়েশ্চেন তৈরি হবে। কারণ তাদের বাড়ির মপিং থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে ইভেন আয়রনটাও সবটাই এদের দ্বারা করা হয়, কিন্তু এদের কোনো মানে ওদের কাছে এদের কোনো গুরুত্ব নেই, এদের অস্তিত্বের কোনো গুরুত্ব নেই, এদের বাচ্চাদের কোনো গুরুত্ব নেই।